স্বয়ং ভগবান মর্তে আসেন ভক্তের শ্রাদ্ধ করাতে। এখানে রয়েছে 500 বছরের পুরনো একটি গোপীনাথের মন্দির। কি সুন্দরভাবে এরা নাম কীর্তন করতে করতে যাচ্ছে। একটা রাস্তা চারিদিকে, তো যে জায়গাটায় আমরা নামলাম সেই জায়গাটা এতটাই সুন্দর। এত দূর হেঁটে চলেছি, শুধু দেখছি লাইন, পুজো দেওয়ার দই চিড়ে কলা এখানকার পুজো দেওয়ার মেন উপকরণ। প্রচুর মানুষ ওঠানামা করছে। যাই দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ সেজেছে এখানে। এখানকার কাঠের জিনিসপত্র যেগুলো এখানে খুব ফেমাস, বেলায় এটা দেখে খুব ভয় পেতাম। গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম। এখানে কতদিন থাকবেন? গাড়ির লাইন দেখুন। এই হচ্ছে মন্দিরের সামনে। আজকে 25শে মার্চ, এখন বাজে ঘড়িতে 10টা, আর আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর প্ল্যাটফর্মে। কৃষ্ণনগর প্ল্যাটফর্মে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব হচ্ছে বেথুয়া ডৌরি। বেথুয়া ডৌরি থেকে আমরা যাব হচ্ছে অগ্রদ্বীপের মেলাতে, যেটাকে আমরা বলি গোপীনাথের মেলা। লালগোলার ট্রেন ঢুকে গেছে, তো প্রচুর মানুষ ওঠানামা করছে। জানি না ট্রেনে উঠতে পারবো কিনা, দেখা যাক ট্রেনে উঠতে পারি কিনা। এখন ট্রেন মোড়াগাছা স্টেশন ছাড়ালো এবং ঠিক এর পরের স্টেশনটাই হচ্ছে বেথুয়া ডৌরি স্টেশন। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। একটা হেঁটে রাস্তা রয়েছে। এখন বাজে ঘড়িতে 10:30। আমরা এসে পৌঁছালাম বেথুয়া ডৌরি স্টেশনে। বেথুয়া ডৌরি স্টেশনে নামার পর দেখলাম মানুষের ঢল নেমেছে। প্রচুর মানুষ এখানে নেমেছে অগ্রদ্বীপে যাওয়ার জন্য। তো আমরা এখন স্টেশন থেকে বাইরের দিকে বেরোনোর রাস্তা খুঁজছি। তো এতটাই ভিড়, যেটা আপনারা পরে দেখতে পারবেন। আমি একটা টাইমল্যাপস ভিডিও নিয়েছি, সেখানে দেখুন যে কত মানুষ ট্রেন থেকে নেমেছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা হাঁটছি। প্রচুর মানুষ এখানে নেমেছেন এই মেলাতে যাওয়ার জন্য। কি হারে ট্রেন থেকে লোক নেমেছে, গিজগিজ করছে, চারিদিকে শুধু মানুষের মাথা আর মানুষ। স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তা পেরিয়ে আপনাদের যেতে হবে মিয়ামোর, যে লেখাটা দেখা যাচ্ছে ওই দিকটায়, মানে রাস্তা পেরিয়ে ওপাশে যেতে হবে। ওপাশ থেকে টোটো বা অটো যেটা পাওয়া যায় সেটা নিয়ে যেতে হবে অগ্রদ্বীপের মেলাতে। দেখা যাক কি পাওয়া যায়, এখনও বুঝতে পারছি না। হেঁটে যাচ্ছি, প্রচুর মানুষ হাঁটছে। রাস্তা পেরিয়ে মিয়ামোরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকেই পাওয়া যেত গাড়ি। কিন্তু যেহেতু আজকে মেলার একটা বিশেষ দিন, তো সেই কারণে এখানে প্রচুর ভিড় হয় বলে ট্রাফিক থেকে এই গাড়িগুলো ধরার জন্য একটু রাস্তা থেকে একটু ওই দিকে এগিয়ে গিয়ে আপনাকে গাড়িটা ধরতে হবে। এমন মানুষ যাওয়ার জন্য করছে, জায়গা নেই, তাও চেষ্টা করছে এর ভেতরে বসে যাওয়ার জন্য। এরকম টাইপের কিছু ভ্যান আছে যেগুলোতে করে আপনারা যেতে পারেন। তার জন্য দেখুন মানুষ কত ব্যস্ত হয়ে পড়েছে। সবাই এই গাড়িতে উঠবে, কীভাবে যাবে কেউ জানে না, কিন্তু গাড়িতে ওঠার প্রচণ্ড চেষ্টা করছে। তো এরকম প্রচুর গাড়ি, ছোটো হাতি বলুন, এটা টেম্পো বলুন, অটো বলুন, বিভিন্নভাবে মানুষ যাওয়ার চেষ্টা করছে এই মেলাতে। এটা অগ্রদ্বীপ যাবে তো? কত করে ভাড়া? 25 টাকা করে। উঠে পড়বো? হ্যাঁ। আমরা এই গাড়িটা পেলাম, এরা বলছে 25 টাকা করে ভাড়া। এক্ষুনি ভর্তি হয়ে যাবে, কেন প্রচুর মানুষ আসছে। তো আমি আগে উঠে পড়লাম। তো এই হচ্ছে অবস্থা অগ্রদ্বীপে মেলা যাওয়ার জন্য। অনেকটা দূর হাঁটার পর আমরা এই গাড়িটা পেলাম। মানে বেথুয়া ডৌরি স্টেশন থেকে অগ্রদ্বীপ যাওয়ার জন্য অনেক রকম যানবাহন রয়েছে, যেমন বাস রয়েছে, অটো রয়েছে, টোটো রয়েছে। অটো বা টোটোতে আপনারা যদি যান তাহলে ভাড়া পড়বে আপনাদের, এখন এই মুহূর্তে ভাড়া পড়বে 50 টাকা পার হেড। আর আমরা যাচ্ছি যেহেতু ছোটো হাতিতে করে, তো আমাদের পার হেড ভাড়া পড়তে হচ্ছে 25 টাকা করে। সুন্দর একটা রাস্তা, চারিদিকে মাঝখান দিয়ে একটা বড় ব্রিজ আমরা ক্রস করলাম। গাড়ির
লাইন দেখুন, পরপর পরপর গাড়ি রয়েছে, বাস, অটো, টেম্পো, সমস্ত গাড়ি একের পর এক লাইন দিয়ে চলেছে। গাড়ি থেকে নেমে এবার আমাদের যেতে হবে পায়ে হেঁটে, কারণ গাড়ি আর এরপরে আর যাবে না। তো যে জায়গাটায় আমরা নামলাম সেই জায়গাটা এতটাই সুন্দর যে চারিদিকে দেখুন জল, গাছপালা, এখানে পেছনে একটা বড় বিল, দুর্দান্ত একটা গ্রামের পরিবেশ। এরপর আমাদের পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। এটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে। তো চলুন আমরা হাঁটা শুরু করি এখান থেকে। এখানে ব্যারিকেড করা আছে, মানে এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে। আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমি বলছি যে কিভাবে অগ্রদ্বীপ ধামে আপনি পৌঁছাবেন। অগ্রদ্বীপ ধামে পৌঁছাতে গেলে দুটো রাস্তা আছে। একটা হলো যেভাবে আমরা এলাম, যেহেতু আমি কৃষ্ণনগর থেকে এসেছি তাই জন্য আমি কৃষ্ণনগর থেকে লালগোলা লোকাল ধরে সোজা চলে এলাম বেথুয়া ডৌরি স্টেশনে, এবং বেথুয়া ডৌরি স্টেশন থেকে আপনি বাস, অটো বা টোটো ধরে আপনি চলে আসতে পারেন অগ্রদ্বীপ ধামে। আরেকটি রাস্তা হলো শিয়ালদা থেকে বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনি যদি আসেন তাহলে আপনাকে নামতে হবে অগ্রদ্বীপ ধাম স্টেশনে, এবং অগ্রদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে আপনি টোটো বা অটো করে চলে আসবেন ঘাটে, এবং ঘাট পেরোলেই আপনাদের এই অগ্রদ্বীপ ধাম আপনি পৌঁছে যাবেন। দেখুন কত মানুষের ভিড়, চারিদিকে হাঁটছে, সবাই হেঁটে চলেছে মেলার পথে। তো আমরা এখন মেলার পথে যাচ্ছি। এতটা রাস্তা, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা। প্রথমে ভাবছিলাম খুব কষ্ট হবে রোদে যেতে, কিন্তু হাঁটতে মোটেই কষ্ট হচ্ছে না, কেননা প্রথমবার, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, অসাধারণ সেই এক্সপিরিয়েন্স, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে চলুন একটা ছোট্ট টাইম ল্যাপস ভিডিও দেখে নিই। অগ্রদ্বীপের মেলায় চলে এসেছি, এবং অগ্রদ্বীপের মেলার একটি ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। অগ্রদ্বীপের গোপীনাথের মেলা হলো এমন একটি উৎসব যেখানে ভক্তরা বিশ্বাস করেন ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। শুধু ভাগ্যবানের বোঝা নয়, স্বয়ং ভগবান মর্তে আসেন ভক্তের শ্রাদ্ধ করাতে। পূর্ব বর্ধমানে ক্ষুদ্র একটি জায়গা অগ্রদ্বীপ, সেখানে এই মেলাটা হয়ে থাকে। এখানে রয়েছে 500 বছরের পুরনো একটি গোপীনাথের মন্দির। সেটা দর্শন করার জন্য প্রতি বছর চৈত্র মাসের দোল পূর্ণিমার পরের কৃষ্ণ একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে বিশাল একটি মেলার আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার মানুষ এই মেলা বা এই মন্দির, এই ভগবানকে দর্শন করতে আসেন। তো চলুন ঘুরে দেখি সেই মেলা। অনেকটা পথ হাঁটার পর অবশেষে আমরা মেলার ঢোকার মেন গেটের সামনে চলে এলাম। দূরে দেখা যাচ্ছে মেলায় ঢোকার গেট, লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ জিউয়ের মেলা। মেলায় ঢোকার মুখ থেকেই এখানে প্রচুর আখড়া রয়েছে, যেখানে এই মেলায় আগত সকল দর্শনার্থীদের জন্য বিনামূল্যে খাবার দাবার এর জন্য রান্নার প্রস্তুতি চলছে। জায়গায় জায়গায় জলদানের শিবির করা আছে। অনেকটা পথ হেঁটে এসে আমরা এখান থেকে একটু জল খেয়ে নিলাম, কারণ যেতে হবে এখনো অনেকটা পথ। এই আখড়াটাতে কত মানুষ এসে রেস্ট নিচ্ছে গরমের মধ্যে, অনেকখানি হেঁটে আসার পর, হয়তো এরা কালকে এসছে, আসার পর এখানে রেস্ট নিচ্ছে, বিরাম নিচ্ছে, তারপরে হয়তো মেলার দিকে যাবে। তো কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা পরিবেশ। তো সবাইকে বলবো জায়গাটাতে চলে আসুন, এসে দেখুন, মেলাটাকে উপভোগ করুন, আর মেলার মজা নিতে এই ভিডিওটা দেখতে থাকুন। গঙ্গাবক্ষের একদম পাশে এই যে অগ্রদ্বীপ গ্রাম, এই গ্রামের মানুষ এই 2 থেকে 3 দিন যে মেলাটা চলে, এই মেলাতে প্রত্যেকটা বাড়িতেই, আমি যা দেখলাম প্রত্যেকটা বাড়িতেই একটা করে আখড়া আছে, এবং এই আখড়াতে খাওয়া দাওয়া করে প্রচুর মানুষ এখানে আসেন। এসে যখন মেলাতে ঘোরেন, প্রত্যেকটা আখড়া থেকে প্রত্যেককে ডাকেন এবং ডেকে ডেকে বলেন যে আপনারা খাবেন কিনা, এখানে আসুন, এখানে এসে খাবার গ্রহণ করুন। এত সুন্দর আতিথেয়তা আমি অন্য কোনো মেলাতে দেখিনি। আর সবথেকে বড় বিষয় হলো, পুরো মেলাটা আপনি ঘুরবেন যখন, আপনার খাবার কোনো রকম অসুবিধা হবে না, যেখানেই যাবেন বিনামূল্যে খাবার পেয়ে যাবেন। আমরা এখনও মূল মেলা প্রাঙ্গণে পৌঁছে উঠতে পারিনি। এটা হচ্ছে রাস্তার উপরে থাকা প্রচুর দোকান, যেখানে প্রচুর দোকানে এরা জিনিসপত্র বিক্রি করছে। এখানে বসার জন্য প্লাস্টিকও পাওয়া যায়, যে প্লাস্টিকগুলোতে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। এই প্লাস্টিকগুলো কীরকম দাম? 40 টাকা। এর থেকে ছোটো সাইজ হয়, সেটা কত দাম? 25 টাকা। ঠিক আছে। বেলায় এটা দেখে খুব ভয় পেতাম, এখন সেই জিনিসটা আবার পেলাম। তো সেটা আর না দেখালে পারছি, না দেখিয়ে পারলাম না। খুব সুন্দর একটা জিনিস। আর তার সঙ্গে ছোটোবেলায় বায়না করতাম হচ্ছে এই বোটগুলো কিনবো, যেটা জলের মধ্যে দিয়ে আমরা ঘোরাতাম। খুব সুন্দর একটা জিনিস, যেটা আমার ছোটোবেলার স্মৃতি, সেটা আমার মনে পড়ে গেল। এই অগ্রদ্বীপের একটা বিশেষ আকর্ষণ বলতে পারেন। রাধাকৃষ্ণর মূর্তি, শ্রী চৈতন্যদেবের মূর্তি, প্যাঁচা, এটা কিন্তু ভীষণ ফেমাস একটা জিনিস।
ছেলের খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে এই একতারা। আমাদের বাড়িতে অনেকগুলো আছে, এগুলো বিভিন্ন মেলাতেই পাওয়া যায়, সেটা দেখুন। প্লাস এখানে দেখুন বাঁশি, এটাও আমার ছেলের খুব ফেভারিট একটা জিনিস, যেটা দিয়ে সারা বাড়ি বাজিয়ে কান মাথা এক করে ফেলে। তো এটা তো এখানেই তৈরি হয় না? এটা মানে এটা এখানকার বিশেষত্ব এটা। এখানে কি কি কাঠের জিনিস পাওয়া যায়? কাঠের আমাদের চেয়ার, আর ঠাকুর, এই পেঁচা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 8 ফুট 10 ফুট পর্যন্ত পাওয়া যায়, তাই তো? এই অগ্রদ্বীপের মেলায় অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, সেগুলোর একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এই মেলাতে প্রায় সমস্ত রকমের জিনিসই বিক্রি হচ্ছে। অগ্রদ্বীপের আরেকটি গল্প তোমাদেরকে বলি, সেটা হচ্ছে জনশ্রুতি অনুযায়ী পঞ্চদশ শতকের প্রথম দিকে শ্রী চৈতন্যদেব তার ভক্ত গোবিন্দ ঘোষের বাড়িতে অগ্রদ্বীপে এসেছিলেন এবং সেখানে এসে তিনি শ্রী চৈতন্যদেব একটি মূর্তি প্রতিষ্ঠা করেন, যার নাম দেন গোপীনাথ। এরপর মন্দিরের দায়িত্ব গোবিন্দ ঘোষকে দিয়ে শ্রী চৈতন্যদেব লীলাচলে চলে যান। গোবিন্দ ঘোষ ছিলেন গোপীনাথের একনিষ্ঠ ভক্ত। বলা হয় 1588 সালে চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে তিনি মারা যান। সেই স্মরণে প্রতি বছর এই দিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ বা চিরের মহোৎসব পালিত হয়। একটি জনশ্রুতি প্রচলিত আছে, গোবিন্দ ঘোষের একমাত্র ছেলে, যার বয়স ছিল 5 বছর, সে মারা গেলে গোবিন্দ ঘোষ শোকে পাগলের মতো হয়ে পড়েন। তখন ভগবান গোপীনাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন তিনি নিজেই তার সন্তানের মতো গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কীর্তি সম্পন্ন করবেন। সেই আশ্বাস অনুযায়ী গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পর ভগবান গোপীনাথ স্বয়ং তার শ্রাদ্ধ করান। এই বিশ্বাস থেকেই আজও অগ্রদ্বীপে গোপীনাথের মেলা হয়ে থাকে এবং বলা হয় এটাই একমাত্র জায়গা যেখানে ভগবান ভক্তের শ্রাদ্ধ করান। ভিড়টা দেখুন, ভিড়টা দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে একটু উপরের দিকে করলাম। আপনারা শুধু দেখতে থাকুন যে কি মানুষের ঢল নেমেছে। গোপীনাথজিকে পুজো দেওয়ার জন্য শুধু একবার লাইনটা দেখুন, লাইনটা দেখাচ্ছি। লাইনটা দেখতে বুঝতে পারবেন যে কতটা লম্বা লাইন। আনসাইড দিয়ে যারা দাঁড়িয়ে আছেন তারা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, একদম মন্দির পর্যন্ত গেছে এই লাইন। সুবিশাল একটা বিরাট লাইন, এখানে মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন পুজো দেবেন বলে। মন্দিরের কাছে যত যাচ্ছি তত ভিড় বাড়ছে, এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একবার দেখুন, পাথারগাছি থেকে সাগরিকা বৈরাগ্য, আপনি যেখানে থাকুন আপনি পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ। এটাই সেই মন্দিরের সামনে, এখানে উপরে একটা প্যান্ডেল মতো করে দেওয়া হয়েছে যেখানে মানুষ এসে দাঁড়াতে পারে বা কেউ বিশ্রাম নেওয়ার জন্য বসতে পারে। দেখুন কত মানুষ বসে রেস্ট নিচ্ছে বা প্রচুর মানুষ ভেতর ঢুকে ঠাকুর দর্শন করতে যাচ্ছে। দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ সেজেছে এখানে, খুব সুন্দর লাগছে দুজনকে। তো তোমাদের বাড়ি কি এখানে? নবদ্বীপে বাড়ি। কি নাম তোমার? আমার নাম দেবদাস হালদার। আচ্ছা, খুব সুন্দর লাগে তোমার দুজনকে। সামনেই এখানে প্রসাদ পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পাওয়া যায়। এগুলো কিরকম দাম? 20 টাকা। 20 টাকা কোনটা? এটা 20 টাকা। এই বড়টা 50 টাকা। আর 100 টাকা হচ্ছে এটা নাকি? আর এটা 150 টাকা। এখানে কি কি আছে? সব কিছু ছাঁচ, কদমা, বাতাসা, কলা, চিড়েটা অবশ্যই থাকতে হবে, তাই তো? চিড়ে এখানে থাকতেই হবে। দই, চিড়ে, কলা এখানকার পুজো দেওয়ার মেন উপকরণ, তাই দই, চিড়ে, কলা এখানে থাকতেই হবে। তাছাড়াও রয়েছে কদমা, বাতাসা। লাইনটা দেখুন কতটা লম্বা, মানুষ, প্রচুর মহিলা মানুষ অপেক্ষা করে আছে একবার ভগবানকে দর্শন করার। এখানে এত লম্বা লাইন যে আমরা আর মন্দিরের ভেতরে ঢোকার আর সাহস পেলাম না। এবার আমরা যাব গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে। এই গোপীনাথজির মন্দির একদম পাশেই এই মন্দিরটি অবস্থিত, যেখানে সমাধি করা হয়েছিল গোবিন্দ ঘোষকে। সেই জায়গায় এবার আমরা যাব। কি সুন্দরভাবে এরা নাম কীর্তন করতে করতে যাচ্ছে, দেখুন
দারুণ দারুণ দারুণ। গোবিন্দ ঘোষের সমাধি মন্দির, প্রচন্ড ভিড়, মানুষের ভিড় উপচে পড়েছে আজকে। এখানে গন্ডি কাটছে। আমি যতদূর হেঁটে চলেছি শুধু দেখছি লাইন, পুজো দেওয়ার লাইন। আমি শুধু লাইন আর লাইন, লাইন আর শেষ হচ্ছে না, এত মানুষের ভিড়, আমি দেখে তো অবাক। গোপীনাথ জিউয়ের মূল মন্দির আর গোবিন্দ ঘোষের সমাধি মন্দির দেখার পর এবার আমরা চললাম গঙ্গার উদ্দেশ্যে। গঙ্গার নদীর ধারে আমরা যাচ্ছি, হেঁটে লাগবে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গা নদীর তীরে। ভাগীরথী নদীর একদম পাশেই রয়েছে এই বিরাট বিরাট বট গাছ। এই জায়গাটা এতটা ঠান্ডা যে প্রচুর মানুষ এখানে এসে বিশ্রাম করছে। এখানেও রয়েছে অনেক আখড়া। অবশেষে গঙ্গা নদীর ধারে এসে পৌঁছালাম। এখানে প্রচুর মানুষ এসছে স্নান করার জন্য। চলুন আস্তে আস্তে গঙ্গা নদীর তীরে আরও পাড়ের দিকে এগিয়ে যাই। নদীর পাড়, এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে স্নান করার পর চেঞ্জিং রুম। এখানে আপনারা জামা কাপড় চেঞ্জ করে আবার মন্দিরের দিকে রওনা দিতে পারেন। গঙ্গা নদীর একদম পাড়ে চলে এসেছি। এখানে প্রচুর জল, আর জলের ওপর দিয়ে নৌকা বয়ে চলেছে, এপার থেকে ওপারে নৌকা বয়ে চলেছে। প্রচুর মানুষকে এদিক থেকে ওদিকে নিয়ে আসছে, কেউ স্নান করছে, কেউ বা আবার এই গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। গঙ্গার সৌন্দর্য উপভোগ করে এবার আমরা চললাম বাড়ির পথে। তো বাড়ির পথে যাওয়ার আগে আমরা একটা আখড়াতে কিছু খাবার খেয়ে তারপরে আমরা যাব বাড়ির দিকে। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।